নমস্কার, আমি অভিষেক ব্যানার্জি। কালকে আপনারা একটা অভূতপূর্ব রায় দেখেছেন। সুপ্রিম কোর্টের সেই রায়ের বলে আমাদের 26,000 জন সহনাগরিকের চাকরি গেছে। সেই রায়ের অনেকগুলো ভাগ রয়েছে এবং সেই রায়ের ভাগগুলোকে যদি আমরা একটু একটু করে বোঝবার চেষ্টা করি, তাহলে 1 নম্বর, সেই 26,000-এর ভেতর প্রায় 7,000-এর কাছাকাছি মানুষ নথিভুক্তভাবে কোট আনকোট ডিসাইসিভলি দুর্নীতি করেছেন, মানে অবৈধ উপায়ে চাকরি পেয়েছেন। তাদের সম্বন্ধে কোনো সহানুভূতি নেই, তাদের সম্বন্ধে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য বা আজকে আমার এই ভিডিওর উপজীব্য বাকি 18,000 বা 19,000 জন মানুষ, যারা সেইভাবে হয়তো অবৈধ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি, বা যদি অবৈধ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেও থাকে সেটা প্রমাণিত নয়। এবার আমরা সবাই জানি ল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে যদি কোনো অপরাধ প্রমাণিত না হয় তাহলে শুধু অপরাধ করতে পারে বা তারা একই সঙ্গে সেই অপরাধের অঙ্গ ছিল বলে তাকে অপরাধী সাব্যস্ত করা যায় না। ফর এক্সাম্পল, জাস্ট আপনাদের জন্য বলছি, ধরুন রাস্তায় একটা মারামারি হয়েছে, সে মারামারিতে কোনো ক্যাজুয়ালিটি হয়েছে, শুধুমাত্র ভিড়ের ভেতর 100 জন উপস্থিত আছে বলে আপনি 100 জনকে জেলে ঢোকাতে পারেন না। আগে তার বিরুদ্ধে প্রমাণ করতে হবে যে 100 জনের ভেতর 10 জন হোক, 5 জন হোক বা 1 জন হোক, যে সেই হিংসায় মদদ দিয়েছে বা হিংসায় জড়িত ছিল। সেটাই আমাদের বা যে কোনো মানে সভ্যতার মানে। কিন্তু এখানে যেটা হলো, আপনারা যদি খুব ভালো করে রায়টা পড়েন, সেই রায়টা যা সুপ্রিম কোর্ট বলেছে, 1 নম্বর, যে 26,000 জনের ভেতর 7,000 8,000 জনের সম্বন্ধে যে ডিসাইসিভ এভিডেন্স পাওয়া গেছে যে তারা অবৈধ কাজ করেছে, এবং এই লিস্টটাও কিন্তু এসএসসি দিয়েছে। বাকি 18,000 19 জনের বা 19,000 জন সম্বন্ধে এসএসসি কোনো সংখ্যা বা নাম বা তারা অবৈধ উপায়ে এটা করেছে কি করেনি তার কোনো প্রমাণ জমা দিতে পারে। এবং সেই সময় যেহেতু ওএমআর বলুন বা স্ক্যান্ড ওএমআর বলুন, সেগুলো প্রিজার্ভ করেনি এই রাজ্য সরকার ফর অবভিয়াস রিজনস, কারণ এই রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত, এই রাজ্য সরকার জাহান্নামে যাক। এবং যে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব থেকে সব বড় বড় নেতারা জেলে থাকে এই শিক্ষা দুর্নীতিতে, তাদের সম্বন্ধে কোনো সহানুভূতি নেই, তারা জাহান্নামে যায়, তারা বঙ্গোপসাগরে নিমজ্জিত হোক। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই 18,000 জন 19,000 জন সহনাগরিককে নিয়ে, যাদের সম্বন্ধে নথিভুক্তভাবে কিছু পাওয়া গেল না, তাহলে তারা কেন বেনিফিট অফ ডাউট পাবে না? এটা প্রশ্ন। এবং প্রশ্ন, সেই বেনিফিট অফ ডাউট যারা পেলেন না, যারা 6 বছর 8 বছর ধরে অনেস্টলি তাদের কাজটা করেছেন, তাদেরকে কেন আমরা অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবো? এবং আমি কেন এই প্রশ্নগুলো তুলছি, গত কাল থেকে বিভিন্ন মিম পেজ বলুন, বিভিন্ন খবরের পোর্টাল, আজকাল তো খবরের পোর্টাল বা খবরের চ্যানেলের সঙ্গে মিম পেজের খুব একটা পার্থক্য নেই, তারাও মোটামুটি কন্টেন্ট ওয়াইজ এই ভিউ পাওয়ার জন্য এমন এমন সব কন্টেন্ট দেয়, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে কোনটা আসল মিম পেজ এবং কোনটা খবরের কাগজের পেজ। সেখানে দাঁড়িয়েও যে প্রতিক্রিয়া সহনাগরিকদের ভেতর দেখছি, কোন সভ্যতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি? এই প্রশ্নটা কিন্তু আমার আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো নৈতিক অধিকার নেই সরকার চালানোর, সব সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় যার নামে যাক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগ আপনি আপনার সহনাগরিকের উপর দেখাচ্ছেন। সহনাগরিকের চাকরি যাওয়াকে আপনি সেলিব্রেট করছেন, আপনি হাসির স্মাইলি দিয়ে উদযাপন করছেন, রিয়াক্ট দিচ্ছেন। চাকরি কিন্তু যে কোনো মানুষের যেতে পারে, সরকারি হোক বেসরকারি হোক। শুধু ভাবার চেষ্টা করুন, একজন মেয়ের বাবা কালকে যার ছবি ভাইরাল হয়ে গেছিল, সে কাঁদতে কাঁদতে বলছে আমি সারা জীবনে কারোর কাছ থেকে 5 পয়সা বেআইনিভাবে নিইনি, আমি তাকে কিভাবে মুখ দেখাবো? উত্তর আছে আপনাদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সকাল বিকেল গালাগালি দিন, কিন্তু সেই মানুষটার কান্নাতে আপনি রিয়াক্ট করছেন, এটা ভাববার সময় আছে। এবং তার পাশাপাশি এই প্রশ্নটা আমি আমার সকল শুভবুদ্ধি সম্পন্ন সহনাগরিকদের কাছে তুললাম। আগামী 3 মাসের ভেতর যারা
ওই যে 18,000 19,000 জন যারা নাকি দুর্নীতি করেনি বা দুর্নীতির প্রমাণ যাদের বিরুদ্ধে পাওয়া যায়নি বলে সুপ্রিম কোর্ট মনে করছে, তারা নাকি নতুনভাবে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারে। আপনাদের প্রশ্ন করছি, একজন ফ্রেশার্স আর একজন এক্সপিরিয়েন্সড মানুষের মাপদণ্ড কি এক হয়? আজ থেকে 6 বছর 8 বছর আগে তারা যখন বিএড পড়ে বা এসএসসিতে অ্যাপিয়ার করেছিল, তাদের যা যা দক্ষতা ছিল, আজকে 6 বছর 8 বছরে সেই দক্ষতাগুলো তিরোহিত হয়ে নতুন দক্ষতা আছে, যে কারণে আজকে আমি 19-20 বছর ধরে একটা তথ্য প্রযুক্তি সংস্থায় একটা পদে কাজ করছি। আজ থেকে 20 বছর আগে যখন আমি কলেজ থেকে বেরিয়েছিলাম, আমার ক্যাম্পাসিংয়ের সময় আমাকে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, এবং আজকে যখন আমি মিড লেভেল বা সিনিয়র লেভেলে যাব, আমার তো শিক্ষণ মাপদণ্ডটা তো এক হবে না। তাই যদি না হয়, তাহলে 6 বছর 8 বছর চাকরি করা একজন মানুষের মাপদণ্ডটা এসএসসির মতো এন্ট্রি লেভেল পরীক্ষার মাধ্যমে কি করে করা সম্ভব? এই প্রশ্নগুলো করলাম, এবং তার সাথে সাথে শুধু তো প্রশ্ন করলে হবে না, আমি আমার অত্যন্ত সামান্য ক্ষমতা দিয়ে, সামান্য ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, আমার বিধাননগর বিধানসভার ভেতর যারা যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে, যদি মনে করেন কোনো সাহায্যের প্রয়োজন আছে, ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমার তাদের আইনি সহায়তা হোক বা তাদের অন্য যে কোনো প্রশাসনিক সহায়তা হোক, আমার সামান্য ক্ষমতা দিয়ে এই বিধাননগর বিধানসভা, ধরুন কালিন্দী, পাতিপুকুর, লেক টাউন, দমদম পার্ক, সল্ট লেকের 10টা ওয়ার্ড, যেখানে যেখানে আমার তো খুব সামান্য ক্ষমতা, যদি এরকম কোনো পীড়িত পরিবার থাকে যাদের সঙ্গে এরকম অবিচার হয়েছে, যাদের সঙ্গে এরকম অন্যায় হয়েছে, যারা কোনো রকম চুরি জচ্চুরির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও শুধু প্রশাসনিক গাফিলতি এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কথা দিলাম তাদের পাশে থাকবো, এবং যে কোনো রকম আইনি এবং প্রশাসনিক বা যে কোনো রকম সহায়তা প্রয়োজন আমার সীমিত ক্ষমতা দিয়ে থাকবো। ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমি আছি আপনাদের সাথে। এই লড়াইটা একটা সহনাগরিকের লড়াই, এবং আবেদন করবার সময় কোন পার্টির আপনি সদস্য বা কোন পার্টিকে সমর্থন করেন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আপনি আমার সহনাগরিক। যদি কোনো রকম বিপদে পড়ে থাকেন এবং মনে হয় যে সেই বিপদের কোনো রকম সহায়তা আমরা করতে পারি, আসুন আমাদের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম। এটা আমাদের লজ্জা সমাজ হিসেবে, সেই লজ্জাটা নিরসন সমাজ হিসেবে করতে হবে। রাজনীতির কুটকাচালি আজকে নয়। ভালো থাকবেন, ভালো রাখবেন।